ভিপি নূর এবার ভুল বুঝতে পারছেন, বিএনপিকে চিনছেন। জামাত চরমোনাই বলয়ে আসার শেষ সুযোগ ভিপি নূরের, এরপরে আর কোনো সুযোগ পাবে না। দর্শক, ভিপি নূর সাংবাদিকদের সাথে কথা বলেছেন। পটুয়াখালীতে বিএনপি কর্তৃক চরমভাবে লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে, মার খেয়ে ভিপি নূরের শিক্ষা হয়েছে। নিজ এলাকায় শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে নূর, কোনো উস্কানিমূলক না, বিএনপির বিরুদ্ধে কিছু না, জাস্ট তার নিজ দলের নেতাকর্মীদের নিয়ে এক জায়গায় যাচ্ছে, আর এক জায়গায় যাচ্ছে, স্মরণ সভা করছে, এই সেটাও করতে দিচ্ছে না। মানে হাসিনার চাইতেও বড় ফেসিবাদী আচরণ করছে পটুয়াখালী হাসান আল মামুন গ্রুপ বিএনপির। নূর কিন্তু এখানে কোনো কারো বিরুদ্ধে কিছু করছেন না, জাস্ট নিজের প্রোগ্রাম করছেন, এইটা করতে দিচ্ছেন। আপনি চিন্তা করছেন কতটা ফেসিস্ট এই হাসান আল মামুন অনুসারীরা। এবং ছাত্রদল পটুয়াখালী জেলা এরা ঘোষণা দিচ্ছে যে নূরকে কোনো প্রোগ্রামই করতে দেওয়া হবে না, ওটা আমরা প্রতিহত করব। কোন মাত্রায় ফেসিস্ট আপনি চিন্তা করছেন? যদি বিএনপির বিরুদ্ধে নূর থাকতো তাহলে একটা কথা ছিল যে বিএনপি বিরোধী। আসলে নূর তো বিএনপি বিরোধী, নূর তো বিএনপিরই লোক, বিএনপিরই মিত্র, বিএনপিকে সার্ভিস দেন। বিএনপিকে সার্ভিস দিতে গিয়ে নূর এখন গালি খাচ্ছেন, মানুষ নূরকে বিকাশ নূর বলছে, এরশাদ বলছে, বিএনপিকে সার্ভিস দিতেছে। সেই বিএনপি এভাবে অপমান করছে, লাঞ্ছিত করছে, তা বিভিন্ন খুব কষ্ট পেয়েছেন। তা মনে কষ্ট নিয়ে নানান কথা বলেছেন। এই কথাগুলো তার উপলব্ধি। তবে হ্যাঁ, এই যে নূরকে কিন্তু মানুষ জুনিয়র এরশাদ বলে, কারণ সকালে এক কথা, বিকালে আরেক কথা। এজন্যে বিভিন্নের সামনে এটা একটা শেষ সুযোগ যে ভুল বুঝতে পেরে বিএনপিকে চিনে, যেহেতু চিনতে পেরেছে এই বিএনপি কোন প্রোডাক্টের মাল, কোন কোম্পানির মাল, এদেরকে লাথি দিয়ে চলে এসে সেরে এসে জামাত চরমোনাই এই বলয়ে যদি রাজনীতি করতে পারেন, ভিপি নূরের রাজনীতি থাকবে এবং ভিপি নূর টিকে থাকতে পারবেন। আওয়ামী লীগের বিরুদ্ধে নির্যাতিত হয়ে টিকে ছিলেন, কিন্তু আওয়ামী লীগের চাইতেও বিএনপি খারাপ। এটা অনেকে বলেন যে বাড়াবাড়ি, না, আওয়ামী লীগের চাইতেও বিএনপি খারাপ। আওয়ামী লীগ নির্যাতন করতো সিস্টেমে এবং মিনিমাম একটা এথিক্স মানত নির্যাতনের, আর বিএনপির কাছে এগুলো কিচ্ছু নেই। আর শেখ হাসিনা সবকিছুকে নিয়ন্ত্রণ করতে পারতো, আকাম করলো শেখ হাসিনা নিয়ন্ত্রণ করে, এটা একটা স্ট্রাকচারের মধ্যে করতো। আর তারেক রহমানের কোনো যোগ্যতা নেই নিয়ন্ত্রণ করার। তারেক রহমান কমান্ড বিএনপি তো অকার্যকর, কেউ গোনে না। তারেক রহমানকে কেউ দামই দেয় না বিএনপির। তারেক রহমান হুমকি দামকি শুনলে এগুলো হাসে। তো এই জন্যে আওয়ামী লীগের চাইতে বিএনপি খারাপ। তো ভিপি নূর এটা বুঝতে পারছেন। ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলছেন, বিএনপির দেওয়া আশীর্বাদের চিঠি এখন আমাদের জন্য অভিশাপে পরিণত হয়েছে। এই চিঠির কারণে স্থানীয় পর্যায়ে আমাদের নেতাকর্মীদের উপর একের পর এক হামলা গণনা করছে। খালি খালি হামলা। নূর কোনো অন্যায় করেনি, কোনো উস্কানি দেয়নি, কিচ্ছু না, চিঠির কারণে হামলা। তাহলে এটা থেকে বুঝুন নূর, গণ অধিকার পরিষদ, যে বিএনপির সাথে মিত্রতা করতে গেলেও এরকম হামলার শিকার হতে হয় বিএনপি কর্তৃকই। এরা কতটা খারাপ। চিঠি দিয়েছে সহযোগিতা করতে, উল্টো আপনাকে পিটায়। আপনি চিন্তা করেন যে কতটা ধান্দাবাজ দল, কতটা অসৎ দল। তারেক রহমানের নির্দেশে রুহুল কবির রিজভির চিঠি, এই চিঠিতে এই শব্দগুলো লেখা। তারেক রহমানের নির্দেশ হাসান আল মামুনরা মানে না, রুহুল কবির রিজভি মির্জা ফখরুলদের নির্দেশও মানে না। কি বোঝা গেল? এই বিএনপির সাথে কি একসাথে চলা সম্ভব? এরা কি মানুষ? তারেক রহমানের নির্দেশ মানে না, চিঠিতে এই শব্দ উল্লেখ ছিল। তা সেই দলের সাথে আপনি সার্ভিস দিয়ে ডিসেম্বরে নির্বাচনে জিকির করেন, এখন শিক্ষা হয়েছে না? দেখি এখন আবার কোন মাসে নির্বাচনের কথা বলেন। তা ভিপি নূর যতটা শিক্ষা পেয়েছেন এবার, আমি বিশ্বাস করি যে বিএনপির এই বলয় থেকে বের হয়ে আসবেন। কারণ বিএনপির সাথে কি জোট করেন? বিএনপির তো সাংগঠনিক কমান্ডই কার্যকর না। সেন্ট্রাল বিএনপি কিন্তু নূরকে বারবার বলেছে আমরা আছি তোমার পক্ষে, আমরা দেখছি, কিন্তু সেন্ট্রাল বিএনপিকে গুনেই না পটুয়াখালীর বিএনপির বিভিন্ন গ্রুপ।
এখন নূর চাচ্ছেন যে হাসানুল মামুনকে বহিষ্কার করাতে, এবং নূরের লোকজন ভুয়া বহিষ্কার নামা প্রচারও করেছে, কিন্তু বিএনপি বহিষ্কার করছে না বা করবে না মনে হয়। এর মানে বিএনপি ওগুলোকে আসলে এক প্রকার সমর্থনও দেয়, আবার উপরে উপরে নূরের সাথে প্রতারণাও করে। তো এগুলো নূরকে বুঝতে হবে। ওই চিঠির কারণে হামলা, কিন্তু রাশেদ কিন্তু ওদিকে চাপ, কারণ চিঠি পেয়েছে, তার উপর কিন্তু হামলা করছে না। এখন রাশেদের কথায় তো আর দল চলবে না। পটুয়াখালী গলাচিপা উপজেলা রেস্ট হাউসের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপির মিত্র হিসাবে তাদের পাশে দাঁড়ানো সত্ত্বেও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলা দমনপীড়ন চালানো হচ্ছে বলে অভিযোগ করেন। বিএনপির মিত্র হিসাবে পাশে দাঁড়াচ্ছে না, বলেন যে বিএনপি আপনাকে কিনে নিয়েছে, বিএনপির কাছে আপনারা আদর্শ নীতি নৈতিকতা বিসর্জন দিয়েছেন টাকার বিনিময়ে এবং সিটের বিনিময়ে, সিটের আশ্বাসের বিনিময়ে। এই যে নৈতিক অধপতন, এই অধপতনের জন্য একটা শিক্ষা। তবে হ্যাঁ, আমরা ইলিয়াসের মতো এতটা অমানবিক নয় যে নূরের প্রতি বিরোধিতার কারণে বিএনপি সন্ত্রাসীদের পক্ষ নেব, হাসান আল মামুনকে দুধের ধোয়া বানিয়ে দেব, ইলিয়াস যেটা করছেন না। আমরা নূরের সাথে এই অন্যায় আচরণের প্রতিবাদ জানাই, আমরা নূরের পক্ষে। সংবাদ সম্মেলনে নুরুল হক নূর বলেন, গত বৃহস্পতিবার গলাচিপা 10 মে বিভিন্ন এলাকায় আমাদের অফিসে হামলা, ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন দেওয়া এবং নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়েছে। এর অর্থ হচ্ছে নূরকে বিএনপি কোশ্চিন কালেও মানবে না, কোনো সহযোগিতাই করবে না, তারেক রহমান নির্দেশ দিলেও করবে না, এবং তারেক রহমান নির্দেশ দিয়ে শোনাতেও পারবেন না, এবং তারেক রহমান পাল্টা বহিষ্কারও করতে যাবেন না। এটা ক্লিয়ার হলো। অতএব এই বিএনপি কে লাথি দিয়ে চলে আসেন, এছাড়া কোনো উপায় নাই আপনার সামনে। কালা রাজা, চর কাজল, চর বিশ্বাস ও পাতাবুনিয়া সহ বিভিন্ন এলাকায় আমাদের নেতাকর্মীরা মারধরের শিকার হয়েছে। ইতিমধ্যে 120 জন আহত হয়েছে, 17টি অফিস ভাঙচুর করেছে। আচ্ছা, এই নূরের লোক 120 জন হাসিনার আমলে আহত হয়েছে একসাথে? এই পটুয়াখালীতে এরকম কোনো ঘটনা হয়? নূর আহত হয়েছেন অনেকবার, ঢাকায় আহত হয়েছেন। এই জুলাই আন্দোলনে ছাত্র অধিকার পরিষদের ছেলেদের অসামান্য অবদান ছিল, সব ঠিক, অসামান্য অবদান ছিল। আর এই যে হাসনাত, সার্জিস বা এই যে গ্রুপটা, নাহিদ, আসিফ, ওরা তো সবাই নূরের লোক ছিল। এবার নূরের লোক থেকে ওরা বের হয়ে যাওয়ার পরেও নূরের ছেলেরা অসামান্য অবদান রেখেছে, তারা আহত হয়েছে। কিন্তু পটুয়াখালীতে এত লোক আহত হয়নি, যেটা বিএনপি এবার করলো। অথবা বিএনপি যে আওয়ামী লীগের চাইতে খারাপ, বুঝতে পারছেন। 17টি অফিস ভাঙচুর করা হয়েছে, মানে পরিকল্পিতভাবে সব জায়গায় ভাঙচুর, যে তোমাদের কোথাও দাঁড়াতে দেওয়া হবে না। তিনি বলেন, আমি 5 আগস্টের পর যখন প্রথম পটুয়াখালীতে প্রবেশ করি, তখন একটা ইউনিয়নে আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে এই পরিস্থিতির সূচনা করে। সেই থেকে এখন পর্যন্ত হাসান আল মামুন এই সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করে রেখেছে। হাসান মামুনের অধ্যুত্বপূর্ণ আচরণের 2-1 দিনের নয়, বিএনপির অভ্যন্তরীণ একটি চিঠির মাধ্যমে এই সংঘর্ষের পরিবেশ সৃষ্টি হয়েছে। আর এ কারণে বলছি, বিএনপি দেওয়া আশীর্বাদ চিঠি এখন অভিশাপে পরিণত হয়েছে। বিএনপির পক্ষ নেওয়াটাই আপনার জন্য অভিশাপ। অতএব নূর, আপনি এই আদর্শ বিসর্জন দিয়ে যে বিএনপির পক্ষ নিয়েছেন, এই জায়গাটা থেকে তওবা করে ফিরে আসুন, এছাড়া আপনার সামনে কোনো উপায় নেই। নইলে এরশাদের মতো ঘৃণা করবে মানুষ আপনাকে। যদি এরশাদ অনেক বড় মাপের লোক, অত বড় আপনি হতে পারেননি। এরশাদ সাবেক প্রেসিডেন্ট, আর আপনি সাবেক মেম্বারও না। ডক্টর ইউনূসকে দেশের কাজে যুক্ত রাখতে চায় বিএনপি। তাহলে কি ইউনূস বিএনপির সাথে চূড়ান্ত সমঝোতা করেছেন একটা সেফ এক্সিট নেওয়ার জন্য? অথবা সেফ এক্সিট না বলি, কারণ যেহেতু ইউনূস কোনো অপকর্ম করেননি, এটা হতে পারে সম্মানজনক এক্সিট। বিষয়টা এরকম কিনা, কারণ যেই বিএনপি কিছুদিন আগেও ডক্টর ইউনূসকে বলেছে নাটকবাজ, ক্ষমতা লোভী, পদ লোভী, নানান কিছু, সেই বিএনপি এখন ডক্টর ইউনূসকে দেশের কাজে যুক্ত রাখতে চায়। দেশের কাজে যুক্ত রাখতে চায় শুধু, এখন তো দেশের সরকার প্রধানই প্রফেসর ইউনূস, কিন্তু এখন না। মানে বিষয়টা এরকম যে বিএনপি ক্ষমতা আসলেও ইউনূসকে কাজে লাগাবে। তা দেশের কাজে যুক্ত রাখতে চায় কিভাবে? যে এমন একটা ভাব সরাসরি বলছে না যে না, আমরা তো ইউনূসের পক্ষের লোক, যেহেতু জনগণ ইউনূসের পক্ষে, এই জন্য বিএনপি এখন নিজেদেরকে এভাবে উপস্থাপন করার চেষ্টা করছে যে আমরা তো ইউনূসকে কাজে লাগাবো, আমরাই তো ইউনূসের পক্ষে, প্রয়োজনে আমরা ইউনূসকে রাষ্ট্রপতি বানাবো।
বা সবার অভিভাবক সুপ্রিম লিডার বানাবো, এরকম একটা কিছু, এরকম একটা ভাব দেওয়ার চেষ্টা করছে। ইউনূসের জনপ্রিয়তায় বিএনপির জনপ্রিয়তা হিসাবে কাজে লাগানোর জন্য। দর্শক, সমকাল রিপোর্ট করেছে ডক্টর ইউনূসকে দেশের কাজে যুক্ত রাখতে চায় বিএনপি। এটা স্রেফ ভাওতাবাজি। আর 1 সপ্তাহ 10 দিন অপেক্ষা করেন, ইউনূসকে গালি দিবে বিএনপি। কিছুদিন আগে দুদু, রিজভী, ফজলুর রহমান কি গালাগালি করে দেখেছেন না? কত অসম্মানজনক কথা বলে ইউনূসের শানে। ইউনূসের চাইতে নাকি ফজু পাগলা বড়। ওই টাইপের গালি আবার 1 সপ্তাহ পর দিবে, ওয়েট করেন। তো এখন যেটা বলছে এটা সব ফাও কথা। অন্তর্বর্তীকালীন সরকারের পরও ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশের জন্য কাজ করার সুযোগ আছে। বিএনপিকে জনগণ যদি ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আনে, তাহলে অবশ্যই দেশের জন্য ডক্টর ইউনূসকে কাজে লাগানো হবে। এটার একটা দিক হচ্ছে যে ইউনূস, বিএনপি এমন আলোচনা হয়েছে, ইউনূস এটা নিশ্চিত করে থাকতে পারেন যে পরবর্তী ক্ষমতায় বিএনপি আসবে, হয়তো এটা ধরে নিয়ে যে বিএনপি আসলেও যেন ইউনূস সম্মানজনকভাবে দেশে থাকতে পারেন বা তার জন্য সম্মানজনক এক্সিট হয়। এরকম একটা ভাব এই রিপোর্টের মধ্যে আছে, কথার মধ্যে আছে। আর ইউনূসকে কাজে লাগাবে বলতে ইউনূসকে তো একটা পদ দিতে হবে, নইলে কি কাজে লাগাবে? আর সাবেক প্রধানমন্ত্রী ইউনূস, তাকে তার যেন তেন পদ দেওয়া যায় না, বড় কিছুই বানাতে হবে। তো সাবেক প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি বানানো যায় টিকে থাকার জন্য, এরকম কথাবার্তা বলছে। কিন্তু দিন শেষে ইউনূস বিএনপি সংঘাত অনিবার্য, এটা আমার ব্যাখ্যা। এটা বিএনপির ভাওতাবাজি কথা। দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এ ব্যাপারে তার পরামর্শ নেওয়া হবে। এরকম আরো যারা আছেন তাদের মতামত নিয়ে কাজ করতে চান তারেক রহমান। জাতিকে নির্দেশনা দিবেন তারেক রহমান, ইউনূস এবং খালেদা জিয়া। এটা কিন্তু তারেক রহমানও বলেছেন। তা আসলে এটা কিছুই না, ইউনূসকে কিছুই বানাবে না, কিছুই না। এটা জাস্ট জনগণকে বোঝানো যে ইউনূস বিএনপি কোনো দ্বন্দ্ব নেই, ইউনূস বিএনপি এক ও অভিন্ন। আমরা বরং ইউনূসের পক্ষের শক্তি, ইউনূস বরং আমাদেরকে ক্ষমতা আনতে রাজি হয়ে গিয়েছে, এরকম একটা হাইপ তৈরির জন্য বিএনপির এই বক্তব্য। এটা বিএনপির বক্তব্য। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সমকালকে কথা বলেন। লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে আলোচনার প্রথম পর্বে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে দলের প্রতিনিধি হিসেবে হুমায়ুন কবির ছিলেন। এই হুমায়ুন কবির কে জানেন? এই হুমায়ুন কবির পিওর ভারতের মাল। এমনকি এই হুমায়ুন কবির খালেদা জিয়াকে ভারত বিরোধিতা থেকে ফিরিয়ে আনার চেষ্টা করেছে। খালেদা জিয়া সুস্থ স্বাভাবিক জেলের বাইরে থাকা অবস্থায় এই হুমায়ুন কবিরকে তারেক রহমান ভারত পাঠিয়েছে। তখন ভারতকে বলে এসেছে যে আমরা আগের মতো ভারত বিরোধিতা করবো না, লিখিত দিয়ে এসেছে। এটা নিয়ে বিবিসি বাংলা রিপোর্ট করেছে, আরো বিভিন্ন সংবাদ মাধ্যমে রিপোর্ট হয়েছিল। ভারতকে কথা দিয়ে এসেছিল যে আমরা আগের মতো ভারত বিরোধিতা করবো না। তখন থেকেই জামাতকে এড়িয়ে চলা, জামাতকে অস্বীকার করা শুরু করেছে বিএনপি খালেদা জিয়া থাকতে। অতএব তারেক রহমানকে মোটামুটি যারা ভারতের ফাঁদে আটকিয়েছে তাদের মধ্যে এই হুমায়ুন কবির একজন। এই হুমায়ুন কবিরের কথা বিশ্বাস করা যায় না। ভারতের কোনো মালের কথা আমরা কেউ বিশ্বাস করি না, ভারতের কোনো দালালের কথা আমরা বিশ্বাস করি না। হুমায়ুন কবির পিওর ভারতের দালাল। এবং এটা একটা সাইন যে ইউনূসের সাথে বৈঠকে 2 বিশ্বস্ত ভারতের দালালকেই রেখেছে। দেখেন, এখানে কিন্তু তারেক রহমান চাইলে মঈন খানকে, ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে, জমির উদ্দিন সরকারকে রাখতে পারত, কিন্তু না। এমনকি সালাউদ্দিন আহমেদকেও না, আমির খুসরুকেই নিয়ে গেলেন। বুঝতে পারছেন? এটা হচ্ছে হিসাব, একটা বার্তা। আবার ইউনূসও বার্তা দিয়েছে যে খলিলুর রহমান প্রচন্ড ভারত বিরোধী, তাকে রেখেছে। তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা আরো বলেন, তারেক রহমান মনে করেন জাতীয় স্বার্থে ডক্টর ইউনূসের প্রয়োজন আছে। যদি জনগণের ভোটে বিএনপি নির্বাচিত জয়লাভ করতে পারে, তাহলে তারেক রহমান সবাইকে নিয়ে কাজ করবেন, তিনি সেটাই উপস্থাপন করেছেন। এগুলো ফাও কথা। ইউনূস সম্পর্কে বিএনপি কি ধারণা রাখে এটা বুঝতে হলে ফজু পাগলার বক্তব্য শুনবেন। তা ফজু পাগলার বক্তব্যের বিরোধিতা তারেক রহমান করছে। তারেক রহমান ফজু পাগলাকে থামিয়েছে। ফজু পাগলা কিংবা শামসুজ্জামান দুদুমুতু তারা কি বলছে দেখছেন, ওইটাই হচ্ছে অবস্থান। এর আগে লন্ডন চ্যাথাম হাউসে অনুষ্ঠিত সংলাপে এক প্রশ্ন জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নির্বাচনের পর গঠিত পরবর্তী সরকারের অংশ হওয়ার কোনো আগ্রহ তার নেই। তিনি বলেন, আমাদের কাজ হলো সফল ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিশ্চিত করা, যা নির্বাচন দ্বারা সম্পন্ন হবে। তো এখন এই বৈঠককে কিন্তু অনেকেই
একটা সমঝোতা হিসেবে দেখছেন, যে ইউনূস ধরেই নিয়েছেন যে পরবর্তীতে ক্ষমতায় আসছে বিএনপি, এই জন্য নেক্সট সরকার বিএনপি, এটা ধরে নিয়ে একটা আলাপ আলোচনা বা একটা সমঝোতা ইউনূস করেছেন। এটা অনেকেই কিন্তু ব্যাখ্যা করছেন। বৈঠক সূত্রে যারা জানায়, আলোচনা তারেক রহমান বিএনপির পূর্ব ঘোষণা এবং 31 দফা অনুযায়ী সব দলমতের মানুষকে নিয়ে রাষ্ট্র পরিচালনার বিষয়টি পুনর্ব্যক্ত করেন। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো বিশ্ববরেণ্য ব্যক্তিকে আগামীর রাষ্ট্র বিনির্মাণে পাশে চান তিনি। তার মতো অন্য যোগ্যদেরও দেশ গঠনে সম্পৃক্ত করা, মানে এটা একটা অনিবার্য বাস্তবতা যে বিএনপি একা দেশ চালাতে পারবে না। বিএনপি বাধ্য হয়ে জামাত সহ অন্য সবার সাহায্য চাইবে, জাতীয় সরকার গঠন করতে চাইবে, এমনকি ওই কিছু যোগ্য লোক আশিক চৌধুরীর মতো এদেরকে বিভিন্ন পোস্ট পজিশনও দিবে। কিন্তু মূল হচ্ছে তাদের চাঁদাবাজি, সন্ত্রাসী এগুলো তো বন্ধ করতে পারবে না। এগুলো টিকে থাকার জন্য করতে পারে, কিন্তু চাঁদাবাজি, সন্ত্রাসী বন্ধ না করলে জনগণ বিএনপির বিরুদ্ধে চলে যাবে। রাজনীতির গেম ওভার, রাজনীতি কি 360 ডিগ্রি ঘুরে গেল? বর্তমান সরকারের সাথে কি ভবিষ্যৎ সরকারের সমঝোতা হয়ে গেছে? এই প্রশ্নগুলো এখন জনমনে ঘুরপাক খাচ্ছে। ইউনূস তারেক লন্ডন বৈঠকের নানান এক্সপ্লেনেশন হচ্ছে, চলবে। নানান ডাইমেনশনে, নানান পার্সপেক্টিভে, নানান স্কুল অফ থট বিষয়টাকে বিশ্লেষণ করছে। আমিও বিষয়টা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে বিষয়টা দেখছি, আপনাদেরকে উপস্থাপনা বা বিশ্লেষণ শোনাচ্ছি। তার মধ্যে একটা পার্সপেক্টিভ বা একটা স্কুল হচ্ছে ইউনূস তারেক লন্ডন বৈঠকের যে বর্তমান সরকারের সাথে ভবিষ্যৎ সরকারের সমঝোতা। মানে এই বৈঠকের মধ্য দিয়ে ইউনূস কার্যত স্বীকার করে নিয়েছেন যে বিএনপি ক্ষমতা আসতে যাচ্ছে নিশ্চিত, আর ক্ষমতা আসলে বিএনপির যে ক্ষোভ, বিএনপির যে ব্ল্যাকলিস্ট, ইউনূস, আসিফ নজরুল কিংবা এই শফিকুল আলম প্রেস সচিব, এরা যেন নির্বিঘ্নে এদের কার্যক্রম চালাতে পারেন, দেশে থাকতে পারেন বা আগের জায়গায় ফিরে যেতে পারেন। এদের যেন ফখরুদ্দিন, মঈনুদ্দিনের মতো অবস্থা না হয় যে আর কোনোদিন দেশে আসতে পারবেন না বা বিদেশেও প্রকাশ্যে চলতে পারবেন না। এই জায়গাটা একটা সমঝোতা হিসেবে অনেকে দেখছেন। অনেকে দেখছেন যে দেশ আবারও ভারতের খপ্পরে চলে গেছে, কারণ যে প্রক্রিয়া, যে পদ্ধতিতে জাস্ট বিদেশের মাটিতে বসে ইউনূস তারেক বৈঠকে এপ্রিল থেকে নির্বাচন কন্ডিশনাল হলেও রমজানে বা ফেব্রুয়ারিতে আনা হলো, বানার কথা বলা হলো, এর অর্থ সংস্কার বিচার আদৌ কিছু হবে না বা তেমন কিছুই না, কোনো রকম একটু হবে। মূল হচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসবে, এটা নিশ্চিত, এবং এটা এই সরকার ধরে নিয়েছে। তবে বিরোধী দল কে হবে এটা নিয়ে হবে এখন ইখতিলাফ, এভাবে বিষয়টা দেখা হচ্ছে। কারণ এখন সরকারের অতি দায়িত্বশীল কিছু লোকজনের রিয়াকশন আমাদেরকে কিছুটা সন্দিহান করে। যেমন প্রেস সচিব শফিকুল আলম, তিনি কে? তিনি অনেক উল্টাপাল্টা কাজ করেছেন, মাহফুজকে মাস্টার মাইন্ড ঘোষণা দিয়ে অনেক ঝামেলা করেছেন, অস্বস্তি ক্রিয়েট করেছেন। আবার আসলে প্রেস সচিব তিনি কিসের প্রেস সচিব? ইউনূসের প্রেস সচিব না রাষ্ট্রের প্রেস সচিব? তিনি কি প্রেস মিনিস্টার না কি অ্যাডভাইজার? কোনো কিছুই ক্লিয়ার না। তবে এটা ঠিক যে প্রেস সচিব শফিকুল আলম অন্যান্য যে কোনো উপদেষ্টার চাইতে পাওয়ারফুল। ইউনূসকে যেভাবে রিপ্রেজেন্ট করেন তিনি সেকেন্ড ইউনূস। তার একটা ফেসবুক পোস্ট, যিনি সেই ফেসবুক পোস্টে তিনি বলছেন যে গেম ওভার। তিনি কি বুঝিয়েছেন? আর এই মিটিং নিয়ে তার অতি উৎসাহী মনোভাব, মিটিং এর ফলাফল নিয়ে, এটা কিসের ইঙ্গিত? আমরা এটা একটু বিশ্লেষণ করব দর্শক। ষড়যন্ত্রকারীদের জন্য কফিনের শেষ ব্রেক, প্রেস সচিব। আচ্ছা, জাস্ট ইউনূস তারেক বৈঠক হয়েছে, সর্বদলীয় কোনো ঐক্যমত নয়, তো সেখানে ষড়যন্ত্রকারীদের জন্য শেষ ব্রেকটা হয় কিভাবে? মানে এই যে তারেক রহমানকে অল ইন অল মনে করা, বাংলাদেশের রাজনীতির একমাত্র প্রতিনিধি মনে করা,
এটা শফিকুল আলম কেন করবেন? ষড়যন্ত্রকারীদের জন্য কফিনের শেষ পেরেক কেন? এটা কি জাতীয় ঐক্য হয়েছে? কিভাবে শেষ পেরেক হয়? এটাই চূড়ান্ত সমাধান। তারেক ইউনূস বৈঠক হয়েছে আর দুনিয়া সব সমাধান হয়ে গিয়েছে, এটা কেন শফিকুল আলম মনে করছেন? এর মানে বোঝা যায় যে শফিকুল আলমরা দায়িত্ব ছাড়ার পর নির্বিঘ্নে যেন তারা থাকতে পারেন, এই বিষয়ে বিএনপির সাথে সমঝোতা হয়েছে। তাহলে এত সিরিয়াস তো হওয়ার কথা না, এত আবেগী কেন? প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মধ্যকার ঐতিহাসিক বৈঠকটি ষড়যন্ত্রকারীদের জন্য কফিনের শেষ ব্রেক এবং ব্র্যাকেটে গেম ওভার মুহূর্ত। কিন্তু আমি বলবো না, এটা গেম ওভার নয়, গেম ইজ গোয়িং অন। এখানে তারা বলছেন যে এখানে উইন উইন সিচুয়েশন না, গেম ইজ স্টিল গোয়িং অন। এই গেমের নতুন টার্ন নিবে আবার ডিসেম্বরে, কারণ ডিসেম্বরের পর ওয়াকারের ভূমিকা কি এটার উপর ভবিষ্যতে অনেক গতি প্রকৃতি নির্ভর করবে। কারণ ডিসেম্বর পর্যন্ত ওয়াকার সরকারকে সহযোগিতা করবে, এটা আগেই বলেছে। তা ডিসেম্বরের পর বাকি 2 মাস বা 2.5 মাস কি করবে, এগুলোর উপর অনেক কিছু নির্ভর করে। এখন এই বৈঠককে গেম ওভার বলা, গেম ওভার মুহূর্ত বা কফিনের শেষ ব্রেক, এই কথা বলাটা কিছুটা হলেও ইঙ্গিত দেয় যে বর্তমান সরকারের সাথে ভবিষ্যৎ সরকারের একটা সমঝোতা। এখানে শহীদরা উপেক্ষিত, গণবিপ্লবের চেতনা উপেক্ষিত। এখানে আমি কিন্তু নানান স্কুল অফ থটের মধ্যে একটা স্কুল অফ থট বলছি, এটা শহীদদের সাথে গাদ্দারি এবং প্রতারণা। চার পেরিয়ে উঠছে না, বিএনপিকে ভয় পেয়েছে, এদের দম কম। এখন দিন শেষে এই বর্তমান সরকারের সাথে ভবিষ্যৎ সরকারের যদি সমঝোতা হয়ে থাকে, এই বৈঠক, সেখানে ইউনূস কিংবা এই শফিকুল আলম এরা ভালো থাকবেন, কিন্তু ছাত্র উপদেষ্টারা, ছাত্র নেতারা এদেরকে ধরে ধরে পারলে আওয়ামী লীগ বিএনপি মিলে ফাঁসি দেবে, এরা নিরাপদ না। অতএব ছাত্র উপদেষ্টা, ছাত্র জনতাকে আবার রাজপথে থাকতে হবে দেশকে সঠিক পথে রাখার জন্য। এই সরকারও যদি গাদ্দারি করে তাদেরকেও ছাড় দেওয়া যাবে না। ফেসবুক পোস্টে শফিকুল আলম লেখেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও দেশের বৃহত্তম রাজনৈতিক দলের নেতার মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি ছিল ঐতিহাসিক। এরই ষড়যন্ত্রকারীদের জন্য গেম ওভার বা কফিনের শেষ ব্রেক। আমি কিছুতেই এটা মনে করি না। শফিকুল আলম খুশি কেন? ওই যে পরবর্তীতে দায়িত্ব ছাড়া পর আবার ভালো থাকতে পারবেন, মানে আসলে কোন আমাদের গণঅভ্যুত্থানের স্পিরিটের প্রতি যে একটা স্ট্রং কমিটমেন্ট, এটা এখানে অনুপস্থিত শফিকুল আলমের ফেসবুক পোস্ট। এবং যেভাবে তারেক রহমানের কাছে গেলেন, আমি দেখলাম যে তারেক রহমানের সাথে হ্যান্ডশেক করার জন্য গাড়িতে নামার পর যে আচরণটা করলেন শফিকুল আলম, মানে এটা একটু দৃষ্টিকটু। বারবার পেছনে যান, একটু হ্যান্ডশেকটা করার জন্য পাগল হয়ে গেছেন। এত সিরিয়াস অর্থ দরকার ছিল না, হ্যান্ডশেক তো আপনি করতে পারবেন। প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরে অর্জন প্রসঙ্গে প্রেস সচিব বলেন, অধ্যাপক ইউনূস ব্রিটিশ রাজা চার্লসের কাছ থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ এবং ব্রিটিশ রাজার সাথে একান্তে 30 মিনিট বৈঠক করেছেন। তিনি দাবি করেন এটি জুলাই বিপ্লব ও গত বছরের জুলাই থেকে বাংলাদেশ সংগ্রহ যুগান্তকারী পরিবর্তন একটা স্বীকৃতি। এটা সব ঠিক আছে, অর্জন সব ঠিক আছে, কিন্তু আপনি যদি বর্তমান সরকার ভার্সাস ভবিষ্যৎ সরকারের একটা সমঝোতা হিসাবে বিষয়টা করেন, এটা নিঃসন্দেহে গাদ্দারি। শফিকুল আলমদের অতি উৎসাহী, খুশি, সেরকম একটা ইঙ্গিত দেয়। শফিকুল আলম যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষ একজন সহযোগীর $170 মিলিয়ন মূল্যের 320টি সম্পত্তি জব্দ করেছে। তিনি উল্লেখ করেন, এনসিএ কর্মকর্তারা বলছেন এটি সংস্থাটি এটা সকল দুর্নীতিবাজ কর্মকর্তা, ব্যবসায়ী এবং রাজনীতিবিদদের জন্য একটি বার্তা। এটি অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার সম্পদ পুনরুদ্ধারের উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ দিক। শফিকুল আলম ব্রিটিশ মন্ত্রী, আইন প্রণেতা ও কর্মকর্তাদের সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান সহ বাংলাদেশ কর্মকর্তাদের একাধিক বৈঠক হয়েছে। সম্পদ পুনরুদ্ধারে গভীরতার সম্পৃক্ততার পথ তৈরি করেছে। তিনি বলেন যে আশা করি আমরা এই অভিজ্ঞতা বিশ্বব্যাপী কাজে লাগাতে পারবো। যাই হোক, এগুলো ভিন্ন জিনিস। প্রেস সচিব আরো বলেন, এই সফরে রোহিঙ্গা সংকট সমাধানের ক্ষেত্রে আশার সঞ্চার হয়েছে। যত কিছুই হোক, মানে এটাকে গেম ওভার বলা
বর্তমান সরকারের সাথে ভবিষ্যৎ সরকারের একটা সমঝোতার ইঙ্গিত আমরা লক্ষ্য করছি। এটা গাদ্দারি যদি এটা হয়, এটা কিন্তু একটা পার্সপেক্টিভে বলছি, কিন্তু ইন কনক্লুশন আমাদের বক্তব্য হচ্ছে যে এগুলো পারবে না। বাংলাদেশের সংস্কার হবে, সংবিধান পরিবর্তন হবে, বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন হবে, নির্বাচন কমিশন সংস্কার হবে, জুলাই সনদ হবে এবং একটা সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে জনগণ যাদেরকে ভোট দিবে তারা ক্ষমতায় আসবে, তবে সেই নির্বাচনে বিএনপি জনগণের ভোটে জেতার কথা নয়। অতএব আমাদের প্রকৃত স্কুল হচ্ছে যে সমঝোতা টিকবে না, জামাত মানবে না, চরমোনাই মানবে না, এনসিপি মানবে না, বিপ্লবী ছাত্র জনতা মানবে না। সমঝোতা যদি হয়েও থাকে এর জন্য ভুগতে হবে বিএনপি এবং সরকারকে। অতএব এটাকে সমঝোতা ধরলেও এই সমঝোতা টিকবে না, আমরা এটা স্পষ্টভাবে বলতে চাই। কিন্তু যদি সরকারের কেউ সমঝোতা করে থাকে, এটা স্রেফ গাদ্দারি।